শুধুমাত্র কলকাতার অনুলিপিতে। বাংলা সাহিত্যের কিছু ভয়, কিছু রহস্য, কিছু সত্য ঘটনা, কিছু আড্ডা, কিছু প্রেম দিয়েই সাজানো আমাদের এই বিশেষ নিবেদন গপ্পটপ্প। গপ্পটপ্পতে আজকের গপ্প উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর কলমে বানর রাজপুত্র। আজকে গপ্প পাঠে রুদ্র এবং গপ্পে অন্যান্য চরিত্রে আমি, সুমিত, কৃষ্ণ, পর্ণা, কাকন, এছাড়াও আরও অন্যান্য অনেকেই আছে। তাহলে শুরু করা যাক আজকের গপ্প। এক রাজার 7 রানী, কিন্তু ছেলে পিলে একটিও নাই। রাজার তাতে মনে বড়ই দুঃখ। তিনি সভায় গিয়ে মাথা গুঁজে বসে থাকেন, কেউ এলে ভালো করে কথা বলেন না। একদিন হয়েছে কি, এক মুনি রাজার সঙ্গে দেখা করতে এসছেন। মুনি রাজার মুখ ভার দেখে জিজ্ঞেস করলেন, রাজন, তোমার মুখ যে ভার দেখছি, তোমার কিসের দুঃখ? রাজা বললেন, সে কথা আর কি বলবো মুনি ঠাকুর, আমার রাজ্য, ধন, লোকজন সবাই আছে, কিন্তু আমার যে ছেলে পুলে নেই। আমি মরলে এসব কে দেখবে? মুনি বললেন, আচ্ছা, ওই কথা। তোমার কোনো চিন্তা নেই। কাল ভোরে উঠেই তুমি সোজাসুজি উত্তর দিকে চলে যাবে। অনেক দূরে গিয়ে একটা বনের ধারে দেখবে একটা আম গাছ রয়েছে। সেই আম গাছ থেকে 7টি আম এনে তোমার 7 রানীকে বেটে খাইয়ে দিতে হবে। দিলেই দেখবে তোমার 7টি ছেলে হবে। কিন্তু খবরদার, আম নিয়ে আসবার সময় পিছনের দিকে তাকিও না যেন। এই কথা বলে মুনি চলে গেলেন। তারপর দিন গেল, রাত গেল, ক্রমে ভোর রাত হলো। তখন রাজামশাই তাড়াতাড়ি বিছানা থেকে উঠে সোজাসুজি উত্তরের দিকে চলতে লাগলেন। যেতে যেতে আরো অনেক দূর গিয়ে তিনি দেখলেন, সত্যি সত্যি বনের ধারে একটা আম গাছ আছে। তাতে পাকা 7টি আমও দেখতে পাওয়া যাচ্ছে। সেই বনে তিনি কতবার শিকার করতে গেছেন, কিন্তু আম গাছ কখনো দেখেননি। যা হোক, তিনি তাড়াতাড়ি সেই গাছে উঠে আম 7টি পেরে নিয়ে বাড়িতে চললেন। খানিক দূর যেতে না যেতেই শুনলেন, কে যেন পিছন থেকে হাঁক মারছে। ওগো রাজা, ফিরে যাও, আরো আম নিয়ে যাও। মুনি যে সাবধান করে দিয়েছিলেন, সে কথা রাজার মনে ছিল না। তিনি পিছন দিকে ঘুরে তাকাতেই অমনি তার আমগুলো তার হাত থেকে ছুটে গিয়ে আবার গাছে ঝুলতে লেগেছে। কাজেই রাজামশাইয়ের আবার গিয়ে গাছে উঠে আমগুলি পেরে আনতে হলো। আর এবার কিছুতেই মুনির কথা বললেন না। তিনি চলে গেলেন। পিছন থেকে অনেক রকম ভাবে অনেকে ডাকতে লাগলো, বলে কত গালও দিল। রাজামশাই তাদের কান না দিয়ে বো বো করে বাড়ির পানে ছুটলেন। বাড়ি এসে রানীদের হাতে 7টি আম দিয়ে রাজামশাই বললেন, আচ্ছা, তোমরা 7 জন এই 7টি আম বেটে খাও। ছোট রানী তখন সেখানে ছিলেন না। বড় রানীরা 6 জন মিলে তাকে কিছু না বলে সবকটি আম খেয়ে ফেললেন। ছোট রানী এর কিছুই জানতে পারলেন না, কিন্তু তার ঝি সব দেখল। বড় রানীর খাওয়া শেষ হয়ে গেলে সে আমের ছালগুলি চুপি চুপি কুড়িয়ে নিয়ে গেল। সেই ছালগুলি ধুয়ে বেটে ছোট রানীর হাতে দিয়ে বললেন, মা, এই ওষুধটা খাও, তোমার ভালো হবে। ওষুধ খেতে হয়, তাই ছোট রানী আর কোনো কথা না বলেই সেটা খেয়ে ফেললেন। তারপর বড় রানীদের সকলেরই একটি একটি সুন্দর খোকা হলো। রাজা তাতে খুশি হয়ে অনেক ধুমধাম আর গান বাজনা করলেন। ছোট রানীরও একটি খোকা হলো, কিন্তু সেটি একটি বানর। বানর দেখে রাজা চটে গিয়ে ছোট রানীকে বাড়ি থেকে তাড়িয়ে দিলেন। দেশের লোকেরা তাতে বড়ই দুঃখ হলো। তারা একটি কুঁড়ে বেঁধে ছোট রানীকে বলল, মা, তুমি এইখানে থাকো,
সেইখানে ছোট রানী থাকেন। বানরটি সেখান থেকে দিন দিন বড় হচ্ছে। সে মানুষের মতো কথা কয়, আর তার তেমনি বুদ্ধি যে কোনো কথা তাকে শিখিয়ে দিতে হয় না। যখন যে কাজের দরকার অমনি সে তা করে। সারাদিন যে গাছে গাছে ঘুরে বেড়ায়, যেখানে সে ফল দেখতে পায় তা খায়, খুব ভালো লাগলে মায়ের জন্য নিয়ে আসে। তাকে কেউ কিছু বলে না। কারোর গাছের ফল খেতে গেলে সে ভারী খুশি হয়, ভালো ভালো ফল দেখিয়ে দেয়। তার বুদ্ধি দেখে সকলে আশ্চর্য হয়ে যায়। এমনি করে দিন কেটে যাচ্ছে। বড় রানীদের 6টি ছেলে তখন বড় হয়েছে। তারা বানরকে হিংসে করে। সে তাদের সাথে খেলা করতে গেলে তাকে মেরে তাড়িয়ে দেয়। তারপর একদিন বানরটি দেখল বড় রানীদের ছেলেদের সঙ্গে মাস্টার এসছে। তারা পুঁথি নিয়ে তার কাছে পড়তে বসে। তা দেখে বানর গিয়ে তার মাকে বলল, মা, আমাকেও পুঁথি এনে দাও, আমিও পড়বো। মা কাঁদতে কাঁদতে বললেন, হায় বাছা, কি করে পড়বে? তুমি যে বানো। বানর বলল, সত্যি মা, আমি পড়বো। তুমি বই এনে দিয়েই দেখো, আমি 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 ঠিক পড়বো, তুমি আমাকে পড়াবে। বানরের এমন বুদ্ধি যে বই পায় সে 2 দিনের মধ্যে শেষ করে ফেলে। সে 2 বছরে মস্ত পণ্ডিত হয়ে উঠল। বড় রানীদের ছেলেরা তখনও 2-3 খানি বই পুঁথি শেষ করতে পারেনি। রোজ খালি মাস্টারের বকুনি খায়। এসব বকুনি শুনে রাজা একদিন বললেন, বটে, বানরের এমন বুদ্ধি, নিয়ে এসো তবে তাকে, আমি দেখব। বানরের কিছুতে ভয় নেই। রাজা ডেকেছেন শুনে সে অমনি তার কাছে উপস্থিত হলো। তাকে দেখে আর তার কথাবার্তা শুনে রাজার এমনি ভালো লাগলো যে তিনি আর কিছুতেই ছোট রানীকে কুড়ে ঘরে ফেলে রাখতে পারলেন না। বাড়িতে আনতেও ভরসা পেলেন না, পাছে বড় রানী না কিছু বলেন। তিনি ছোট রানীকে রাজবাড়ির পাশেই খুব সুন্দর করে বাড়ি করে দিলেন। সেই বাড়িতে তখন থেকে ছোট রানী আর তার বানর একসাথে থাকেন। টাকা কড়ি যত লাগে রাজার লোক এসে দিয়ে যায়। লোকে তার বাড়িটাকে বলল বানরের বাড়ি। সব দেখে বড় রানীদের ছেলেরা বানরকে আরো বেশি করে হিংসে করতে লাগলো। একটু একটু করে ছেলেরা বড় হয়ে উঠল। সকলে রাজাকে বলল, রাজপুত্ররা বড় হয়েছেন মহারাজ, এখন তাদের বিবাহ দিন। রাজা বললেন, তাদের দেশ বিদেশ ঘুরতে দাও। তারা নানা জায়গা দেখে, নানা রকম শিখে টুকটুকে 6টি রাজকন্যা বিয়ে করে আনুক। সকলে বলল, বেশ বেশ, তাই হোক। তারপরে 6 রাজপুত্র সেই যে গুজে টাকা করে নিয়ে ঘোড়ায় চড়ে নানান দেশ দেখতে বেরিয়ে গেল। তা দেখে বানর তার মাকে বলল, না, আমিও যাব। তার মা বললেন, তুমি কি করতে যাবে জাদু? তোমাকে কোন টুকটুকে রাজকন্যা বিয়ে করবে? বানর বলল, না, আমি অনেক দেশ দেখতে পাবো। তুমি যে দেশ দেখতে যাবে, আমি তোমাকে ছেড়ে থাকবো কি করে? বানর বলল, আমি দেখতে দেখতে ফিরে আসবো, তোমার পায়ে পড়ি মা, আমাকে যেতে দাও। কাজেই ছোট রানী আর কি করেন, বানরকে যেতেই দিতে হলো। 6 রাজপুত্র ঘোড়ায় চড়ে যাচ্ছে, রাজবাড়ির থেকে অনেক দূরে চলে এসছে। বনের ভিতর দিয়ে যাচ্ছে তাদের পথ। সেই পথ দিয়ে চলতে চলতে নানা রকম কথাবার্তা হচ্ছে। এই সময় বনের ভিতর থেকে বানর বেরিয়ে এসে বলল, দাদা, আমিও এসছি, আমাকে নিয়ে চলো। তাতে রাজপুত্র রেগে গিয়ে বলল, বটে রে, তোর এত বড় আস্পর্ধা! আমরা রাজকন্যা বিয়ে করে আনতে যাচ্ছি বলে তুইও তাই করতে যাবি? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। এই বলে তারা বানরকে মারতে মারতে আধমরা করে একটি গাছে বেঁধে রেখে চলে গেল। সেই বনে ছিল একদল ডাকাত। তারা দেখল যে 6 জন রাজপুত্র ভারী সাজ করে টাকা করে নিয়ে ঘোড়ায় চড়ে যাচ্ছে। দেখেই তো তারা মার মার করে চারিদিক থেকে তাদের ঘিরে ফেলল। রাজপুত্রেরা ভয়েই জড়োসড়ো, তলোয়ার খুলবার আর সময়ই নেই।
তাদের টাকা কড়ি, ঘোড়া, পোশাক সব শুদ্ধ তাদের হাত পা বেঁধে নিয়ে যেতে তাদের 2 মিনিটও সময় লাগলো না। রাজপুত্রদের ধরে নিয়ে খানিকটা দূর এসেই ডাকাতরা দেখলো পথের ধারে একটা বানর বাঁধা আছে। তাকেও তারা সঙ্গে নিয়ে চলল। বানর যেন তাতে বেশ খুশি হয়ে লাফিয়ে লাফিয়ে তাদের সঙ্গে যেতে লাগলো। তা দেখে ডাকাতেরা বলল, বুঝি কারো পোষা বানর, কাজেই তাকে আর তারা তেমন করে বাঁধল না। সেই বনের ভিতরেই ডাকাতদের ঘর। সেদিন তাদের বড্ড পরিশ্রম হয়েছিল, তাই রাজপুত্রদের নিয়ে ঘরে ফিরে এসে বাঁধন শুদ্ধই 6টি ভাইকে এক জায়গায় ফেলে রেখে তারা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ল। যখন খুব করে তাদের নাক ডাকার শব্দ পাওয়া গেছে, বানর তখন চুপি চুপি তার নিজের বাঁধন দাঁত দিয়ে কেটে তাড়াতাড়ি রাজপুত্রদের বাঁধন খুলে দিয়েছে। তখন আর তারা বানরকে ফেলে যাবে কোন লাজে, কাজেই তাকেও সঙ্গে করে জিনিসপত্র নিয়ে ঘোড়ায় চড়ে অমনি তারা প্রাণপণে ছুট দিল। ডাকাতেরা কিছু টের পেল না। ডাকাতদের ওখান থেকে পালিয়ে রাজপুত্রেরা প্রাণপণে ঘোড়া ছুটিয়ে যেতে লাগলো। ভোরের আগে আর তারা কোথাও থামল না। সকালে তারা দেখল যে তারা ভারী চমৎকার একটি শহরে এসে উপস্থিত হয়েছে। সে খুব বড় একটা রাজার দেশ। তার বাড়ি দূর থেকে দেখা যাচ্ছে, যেন একটা ঝকঝকে সাদা পাহাড়। 6 রাজপুত্র সেই বাড়ির কাছে গিয়েই টকটক করে ঘোড়া হাঁকিয়ে তার ভেতরে ঢুকে পড়ল। দারোয়ানেরা তাদের পোশাক আর ঘোড়ায় সাজ দেখে জড়সড় হয়ে দাঁড়িয়ে তাদের সেলাম করল, আর কিছু বলল না। বানর কিন্তু জানে যে সে সেখানে গেলেই তাকে ধরে ফেলবে, তাই সে রাজবাড়ির পিছন দিক দিয়ে গিয়ে খিড়কির পুকুরের ধারে শুয়ে রইল। সেই দেশের রাজারও ছিল 7টি রানী। তাদের বড় 6 জন ছিল ভারী হিংসুটে আর দেখতেও বিশ্রী। ছোটটি ছিল পরীর মতো সুন্দর আর বড় লক্ষ্মী। বড়রা রাজাকে মিছিমিছি নানান কথা বলে ছোট রানীকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছিল। তিনি খিড়কির পুকুরের ধারে একটি কুড়ের ভেতর থাকতেন। রাজা তার কোনো খবর নিতেন না। বড় 6 রানীর 6টি মেয়ে। তারা দেখতে ছিল ঠিক তাদেরই মায়ের মতো, আর তাদেরও মন ছিল ঠিক তেমনই। আর ছোট রানীর যে মেয়ে ছিল, সেও ছিল তার ঠিক মায়ের মতনই সুন্দর, তেমনই লক্ষ্মী। তাহলে কি হয়? বড় রানীরা রাজাকে বুঝিয়ে দিয়েছিল যে ছোট রানীর মেয়ে হলো পাগল, কালো, কুঁজো, কানা, খোঁড়া, কালা আর বোবা। সেই খিড়কির পুকুরের ধারে সেই ছোট রানীর কুড়ে ঘরের কাছে গিয়ে বানর শুয়ে রয়েছে। খানিক বাদে বড় রানীদের 6 মেয়ে 6টি ঘটি নিয়ে সেখানে স্নান করতে গেল। ছোট রানীর মেয়েটিও তাদের সঙ্গে ছোট ঘটিটি নিয়ে গেল। তারা স্নান করে চলে যাওয়ার সময় মেয়েটির ঘটির থেকে কেমন করে খানিকটা জল বানরের গায়ে পড়ে গেল। অমনি বড় রানীদের 6 মেয়ে হাততালি দিয়ে চেঁচিয়ে উঠে বলল, ও মা, তোমরা দেখো এসে, ছোট রানীর মেয়ে বাঁদরটিকে বিয়ে করেছে। বড় রানীরাও তা শুনে ছুটে এসে বলতে লাগলো, ও মা, তাই তো তাই তো, ছোট রানীর মেয়ে বানরটাকে বিয়ে করেছে। সেই খবর তক্ষুনি সারা রাজ্যে পাঠিয়ে দেওয়া হলো। দেশের সকল লোক রাজার সভায় বসে শুনল যে ছোট রানীর মেয়ের একটি বানরের সঙ্গে বিয়ে হয়েছে। ছোট রানীর মনের কি কষ্ট হলো তা আর কি করে বলবো। তিনি খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে মেয়েটিকে বুকে নিয়ে মাটিতে পড়ে কাঁদতে লাগলেন। তা দেখে বানর তাদের ঘরের দরজায় এসে হাত জোর করে বলল, মা, আপনি কাঁদবেন না। ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। এটাকেও আপনাদের ভালো হতে পারে। বানরকে মানুষের মতো কথা কইতে দেখে রানী উঠে বসলেন। তার মনের দুঃখ যেন কোথায় চলে গেল। সেই থেকে বানর তার ঘরের কাছের গাছের ডালের উপরে থাকে আর প্রাণপণে তাদের সেবা করে। রানী যখন শুনলেন যে সে রাজপুত্র, তখন সে যে বানর সে কথা ভুলেই গেলেন। তার মনে হলো যে এমনি ভালো আর বুদ্ধিমান লোক আর মানুষের ভিতরে নাই। এদিকে কি হয়েছে, সেই 6 রাজপুত্র রাজার বাড়িতে ঢুকে একেবারে সভায় এসে হাজির হয়েছে। রাজাকে দেখেই বুঝতে পেরেছেন এই এরা রাজপুত্র। তিনি জিজ্ঞেস করলেন, বাবু, কি তোমরা?
কি করতে এসেছো এখানে? তারপর যখন তাদের বাপের নাম শুনলেন যে তারা বিয়ে করবার জন্য রাজকন্যা খুঁজতে বেরিয়েছেন, তখন তার খুশির আর সীমাই রইল না। তিনি বললেন, বাহ, তোমরা তো আমার বন্ধুর ছেলে। বেশ হলো, আমার 6 মেয়েকে তোমরা 6 জনে বিয়ে করবে। ঠিক এমনি সময় বাড়ির ভিতর থেকে খবর এলো যে ছোট রানীর মেয়ের একটি বাঁদরের সঙ্গে বিয়ে হয়েছে। রাজপুত্ররাও তক্ষুনি বুঝে নিল যে সে আর কেউ নয়, তাদেরই বাঁদর। তাদের মনে হিংসাটা যে ছিলই। বাঁদর এসে তাদের আগেই রাজার মেয়েকে বিয়ে করে ফেললো। লোকে আবার কানাকানি করে বলে যে সে মেয়ে নাকি রাজার আর 6 মেয়ের থেকে ঢের বেশি সুন্দরী আর ভালো। এইসব কথা তারা যত ভাবে ততই তাদের খালি হিংসায় জ্বলে মরে। যা হোক, রাজার 6 মেয়ের সঙ্গে তাদের যে বিয়ে ঠিক হয়ে গেল। তারপরে ঝকঝকে ময়ূরপঙ্খী সাজিয়ে ঢাক ঢোল বাজিয়ে তারা বউ নিয়ে দেশে ফিরল। বানরও একটি ছোট্ট নৌকা করে তার স্ত্রীকে নিয়ে তার পিছু পিছু চলেছে। তাকে দেখেই 6 রাজপুত্র রেগে ভূত হয়ে গেছে আর ভেবেছে যে একে বউ নিয়ে দেশে ফিরতে দেওয়া হবে না। মুখে কিন্তু ভাই ভাই বলে ভারী আদর দেখাতে লাগলো, যেন তাকে কতই ভালোবাসে। শেষে যখন বাড়ির কাছে এসেছে তখন রাত্রে ঘুমের ভিতর বেচারার হাত পা বেঁধে তাকে জলে ফেলে দিল। ভাগ্যিস ছোট বউ টের পেয়ে তাড়াতাড়ি একটি বালিশ ফেলে দিয়েছিল, আর তাই ধরে অনেক কষ্টে সে কোনো মতে ডাঙায় উঠল, নইলে সে যাত্রা তাদের উপায়ই ছিল না। তারপর সকালবেলায় নৌকা এসে ঘাটে লাগলো। রাজা খবর পেয়ে ছেলে বউদের আদর করে ঘরে নিয়ে গেলেন। 6 ছেলে এসে তাকে প্রণাম করলো। রাজা তাদের জিজ্ঞেস করলেন, কই আমার বানর কই? তারা বলল, সে জলে ডুবে মারা গিয়েছে। বানর তো মরেনি, সে নদীর ধারে ধারে তাদের আগেই ঘাটে এসে গাছের আড়ালে লুকিয়েছিল। সে জলে ডুবে মারা গেছে বলতেই বানর আড়াল থেকে বেরিয়ে এসে রাজাকে প্রণাম করে বলল, আমি মরিনি বাবা, ওরা আমার হাত পা বেঁধে আমাকে জলে ফেলে দিয়েছিল, আমি অনেক কষ্টে বেঁচে এসেছি। তখন তো রাজপুত্রদের মুখ চুন। রাজা ভয়ানক রেগে বললেন, বটে, তোদের এই কাজ? দূর হ তোরা আমার দেশ থেকে, আর তোদের মুখ দেখব না। এই বলে দুষ্টু ছেলেগুলোকে তাড়িয়ে দিয়ে রাজা আদরের সহিত বানর আর তার ছোট বউকে ঘরে তুললেন। বানরের মা ছেলেকে ফিরে পেয়ে আর এমন সুন্দর লক্ষ্মী বউ ঘরে এনে যে কত সুখী হলেন তা বুঝতেই পারল। তারপর খুব সুখের সাথে তাদের দিন কাটতে লাগলো। এর মধ্যে হয়েছে কি, বৌমা দেখলেন যে বানরের শুধু দিনের বেলাতেই বানর সেজে বেড়ায়, রাত্রে সে বানরের ছাল খুলে ফেলে দেবতার মতো সুন্দর মানুষ হয়। একথা তিনি ছোট রানীকে বললেন। ছোট রানী আবার রাজাকে জানালেন। রাজা তো শুনে ভারী আশ্চর্য হয়ে বললেন, বৌমা, তুমি এক কাজ করো, আজ রাত্রে যখন সে বানরের ছাল খুলে ঘুমোবে তুমি তখন সেই ছালটাকে পুড়িয়ে ফেলবে। সেদিন বানরের শোবার ঘরের পাশে ঘরের মস্ত আগুন জ্বেলে রাখা হলো। বানর তা জানতে পেল না। তারপর রাত্রে যেই ছাল খুলে ঘুমিয়েছে অমনি রাজকন্যা চুপি চুপি গিয়ে সেই ছালটাকে আগুনে ফেলে দিয়েছেন। সকালে বানর উঠে দেখে তার ছাল নেই। তখন সে তো ধরা পড়ে গিয়ে খুবই ব্যস্ত হলো, কিন্তু ব্যস্ত হয়ে কি করবে, আর বানর হবার তো আর জো নেই। দেখতে দেখতে সেই খবর দেশময় ছড়িয়ে পড়ল, আর ছেলে বুড়ো সকলে দেখে ছুটে এসে দেখল দেবতার মতন এক রাজপুত্রকে। আজকের মতো গপ্পটপ্পের সময় শেষ। আজকে শুনলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর কলমে বানর রাজপুত্র। আগামী সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হব ঠিক রবিবার রাত্রি 8টায়। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। দেখা হচ্ছে আগামী রবিবার। শুভরাত্রি।